আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সেশন। আজকে আমাদের সিবিটি এর ফ্রি ব্যাচের 35তম ক্লাস শুরু হচ্ছে এবং আজকের ক্লাসটাতে আমরা একটা সিবিএলএম কভার করার চেষ্টা করব। এবং আছি আমি শামিমা শারমিন মিম, ইনস্ট্রাক্টর অফ খুলনা টেক। কেমন আছেন সবাই? কমিয়ে দাও। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের পড়াশোনা কেমন আছে। চলছে? জি ম্যাম, আমার আলহামদুলিল্লাহ চলতেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, কিছু হাস্যোজ্জ্বল ছবি, তাই না? কি বুঝতে পারছি এখান থেকে? ওরা কোনো একটা জিনিস আবিষ্কার করেছে, ওটা ওরা সাকসেসফুল হয়েছে, সেটা নিয়ে ওরা মজা করতেছে। হ্যাঁ, সাকসেস হওয়ার একটা আনন্দ আছে না? যখন আমরা হ্যাঁ। কিছু অনেকবার জি ম্যাম। চেষ্টা করি, বারবার চেষ্টা করতে থাকি, একসময় মনে হয় যে আমি আর পারবো না, কিন্তু তারপরেও যখন ওইটার পেছনে অনেক টাইম ওয়েস্ট করি, অনেক কষ্ট করে পরিশ্রম করার পর আমরা যখন একসময় সফলতা দেখা পাই, তখন আমরা ভীষণ খুশি হই। ঠিক তেমন আমাদের এই স্ক্রিনের ছবিটাতেও দেখা যাচ্ছে তারা কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করছিল। এট লাস্ট তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছে, তখন তারা খুবই আনন্দের সাথে দিনটা এক্সাইটেড। উদযাপন করছে। হ্যাঁ, ঠিক তেমন আমরা আশা করছি আমরা সিবিটি এটা খুবই ভালোভাবে সফল হওয়ার পর এরকম ভাবে একটা সুন্দর ছবি উঠাতে পারবো, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এবং নিজেদের সাকসেসটাকে উদযাপন করতে পারবো এদের মতো, উদযাপন করবো, হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা, গত সেশনে আমরা কি শিখেছিলাম মনে আছে? ইশরাত ম্যামের সেশনে লাস্ট সেশনটাতে কি নিয়ে আলোচনা করা হয়েছিল মনে আছে আপনাদের? জি ম্যাম। কি নিয়ে আলোচনা করা হয়েছিল? গ্লস মডেল, তারপর হচ্ছে আইস ব্রেকার, অ্যাডাল্ট প্রিন্সিপাল, তারপর হচ্ছে আমাদের লার্নিং স্টাইল, বার্ক মডেল নিয়ে, তারপর ডেলিভারি ডেলিভারি যে রাইমটা, লার্নিং ডোমেন, বা অনেকগুলো নাম রুল অফ এর বোঝা টিভের যাচ্ছে টিচার বা ট্রেনারের যে রোল গুলা। হ্যাঁ, ফুল সিবিএলএম টাই কভার, মানে এতে কভার হয়ে গেছে আমাদের। যাক, আলহামদুলিল্লাহ। এরকম পড়তে থাকেন, ইনশাল্লাহ আমরাও সফলতার দেখা পাবো, আশা করছি। এবার যাই আজকের সেশনে আমরা কি শিখব। আজকের সেশনটা আমরা এই মডিউলটাকে কভার করব। মডিউলের নাম হচ্ছে মেইনটেইন অ্যান্ড ইনহেন্স টেকনিক্যাল কম্পিটেন্সি। এই নামটা থেকে আমরা কিছু বুঝতে পারছি, বলেন তো কি বোঝা যাচ্ছে? মেইনটেইন মানে কি? এনহান্স টেকনিক্যাল কম্পিটেন্সি। মেইনটেইন বলতে আমরা সাধারণত কি বুঝি? কোনো টাইম মেনটেন করা, বা কোনো একটা জিনিসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা মেশিনের ক্ষেত্রে, যে একটা মেশিন আমি ব্যবহার করছি, করতে হবে, মানে সেটা প্রপারলি মেনটেন করলে ওটার লাইফ সাইকেলটা বেড়ে যাবে, সেই জন্য সেটাকে প্রপারলি মেনটেন করতে হবে। হ্যাঁ, তাহলে এই পুরো মডিউলটার নাম যেটা মেইনটেইন অ্যান্ড ইনহেন্স টেকনিক্যাল কম্পিটেন্সি, যার অর্থ দাঁড়ায় কারিগরি দক্ষতা বজায় রাখা এবং বৃদ্ধি করা। এই মডিউলটা হ্যাঁ। থেকে আমরা কি কি শিখতে পারি? আমরা শিখতে পারবো যে আমাদের স্কিলের কি কি গ্যাপস আছে, কি কি উন্নতি করা দরকার, এবং কি কি ভাবে আমরা কোনো যন্ত্র বা জিনিসপত্র মেনটেন করতে পারি, সেটার লংগেভিটি বাড়াতে পারি,
সেটার মাধ্যমে আরো দীর্ঘদিন আমরা উপকৃত হতে পারি সেটা। এটা আস্তে আস্তে আমরা পুরো সেশনে আলোচনা করব। দেখেন এখানে লেখা আছে, আমার এখানে কিন্তু সিবিএলএম এর নাম এবং পেজ নাম্বার দিয়ে দেওয়া আছে। আপনারা একটু নোট করে রাখবেন, হ্যাঁ, কত নাম্বার পেজের কতটুকু পড়ানো হচ্ছে, এবং এগুলো থেকে আরো রিসার্চ করবেন, আরো ভালো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যেহেতু আমরা একটা সিবিএলএম একদিনে শেষ করছি, সো খুব ডিটেলসে আমরা বলতে পারছি না, মেন মেন পয়েন্ট গুলোকে বলছি। যদিও এই সিবিএলএমটা খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, আবার খুব বেশি যে ফেলে দেওয়ার মতো তেমনও না, আমাদের জানতে হবে। হ্যাঁ, ম্যাডাম, এটা কত নাম্বার সিবিএল? এটা সিবিএলএম নাম্বার 7 মেবি। 7 নম্বর সিরিয়ালের নাম। হ্যাঁ, এই সিবিএলএম এর এই যে নামটা সাত আছে, নম্বর নামটা সিরিয়াল। দেখেন, সিবিএলএম মেইনটেইন 7। এনহ্যান্স টেকনিক্যাল কম্পিটেন্সি। দেখেন এখানে কি লেখা আছে, কেউ একজন পড়েন তো। Maintain technical competence. There is a need to upgrade the technical skill of TVET teachers to operate and maintain new equipment and tools, and in turn able to train the trainees in the operation and maintenance of this new equipment. আচ্ছা, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলেছে দেয়ার ইজ এ নিড টু আপগ্রেড দ্য টেকনিক্যাল স্কিল অফ টিভেট টিচার। এতটুকু কথাটার অর্থ আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বোঝানো হয়েছে যে কারিগরি শিক্ষার শিক্ষকদের ক্ষেত্রে টেকনিক্যাল দক্ষতা নিয়মিত আপডেট বা উন্নত আলাদা করা প্রয়োজন, তাই না? করতে। এই জিনিসটা যদি আমরা জি। একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন। ধরেন 5 বছর আগে আপনি কোনো একটা জায়গায় জব করতেন, এবং সেখানে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি কাজ করেছেন, এই 5 বছর পরে কি সেম স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করলে হবে? এখন দিন দিন কি না, আরো উন্নত প্রযুক্তি আসছে, আপগ্রেড হচ্ছে। আপডেট হচ্ছে। এখন সময়ের সাথে সাথে আপনি যদি নিজেকে আপডেট না করতে পারেন তাহলে কিন্তু একজন টিচার হিসেবেও আপনি ভালো করতে পারবেন না। যেমন আগে আমরা ছোটবেলায় দেখেছি ব্ল্যাকবোর্ড ইউজ করা হতো, তারপর হোয়াইট বোর্ড ইউজ করা হতো। এখন দিন দিন এটা আরো আধুনিক হয়ে গেছে না? আমরা কি ব্যবহার করছি? জি, স্ক্রিন ব্যবহার এখন করছি, স্মার্ট সব বোর্ড। ডিজিটাল। ডিজিটাল ডিজিটাল সব। ব্যবহার করছি, টিভির মাধ্যমে ক্লাস নিচ্ছি যেখানে সুন্দর করে লেখা যায়, বিভিন্ন পেন ইউজ করা যাচ্ছে। এমনকি আপনারা যে বর্তমানে এখন আমার ক্লাসটা করছেন, আমি এক জায়গায় বসে ক্লাস নিচ্ছি, আপনারা অন্য জায়গা থেকে দেখছেন, এবং আমার স্ক্রিনটা থাকার কারণে আপনারা দেখতে সুবিধা হচ্ছে, তাই না? এটা কেন করছি আমরা? কারণ আমরাও সময়ের সাথে তাল মিলিয়ে টেকনোলজি। যাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে টিভি ট্রেইনার ও টিচারদের ক্ষেত্রেও কি হতে হবে, দিন দিন আপডেট হওয়ার মন মানসিকতা থাকতে হবে এবং তাদেরকেও আপডেট হতে হবে। তারপরে বলেছে টু অপারেট অ্যান্ড মেনটেন নিউ ইকুইপমেন্ট অ্যান্ড টুলস। এই যে যে কথাটা বললাম, নতুন নতুন প্রযুক্তির সাথে যখন আমরা দেখা পাবো তখন সেটা কি সঠিকভাবে মেনটেন করতে হবে, অপারেট করতে হবে। সেটা ইকুইপমেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের টুলসও হতে পারে। And in turn be able to train the trainees in the operation and maintenance of these new equipment। মানে নতুন ইকুইপমেন্ট গুলোকে ব্যবহার করতে আপনার সঠিকভাবে জানতে হবে। যখন আপনি টিচার হিসেবে শিখাবেন তখন অবশ্যই আপনার চিন্তা করতে হবে কিভাবে আপনার লার্নাররা খুব ভালোভাবে শিখতে পারে, খুব ইজিলি মাথায় নিতে পারে, এবং পড়াটা যেন দীর্ঘস্থায়ী ভাবে তার মনে থাকে, তাই না? তো যখন আমরা নতুন নতুন জিনিসের মাধ্যমে শিখাবো, যেমন একটা ডায়াগ্রাম দেখালে আমরা যতটা সহজে বুঝাতে পারবো, এই জিনিসটা যদি আমি মুখে বলতে চাই তাহলে স্টুডেন্টরা অনেক কম বুঝবে, তাই না? তখন ভিজুয়ালি সে দেখবে এবং প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে যে এখান থেকে এখানে গিয়েছে, তখন তাদের জন্য সুবিধা হবে। তাহলে কেন টেকনিক্যাল কম্পিটেন্সিটাকে মেনটেন করা উচিত, এই প্রশ্নটা এভাবে আসতে পারে না? তখন আমরা কি লিখবো? জি, মানে প্রযুক্তির সাথে নিজেকে যাতে আপডেট থাকিস, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে এবং আমরা সেই প্রযুক্তির সঙ্গে সঙ্গেই আমরা
আমাদের কাজগুলি চালিয়ে যেতে পারবো আমরা যদি আপডেট থাকি, সেই জন্য আমাদের এই মেনটেনেন্সটা খুবই দরকার। বাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে এতটুকু আমরা ক্লিয়ার, তাই না? জি ম্যাম। এবার পরেরটাতে দেখি কি আছে। এখানে বলেছে দ্য 4 স্টেপ অফ সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি? সিবিএলএম এ আমরা এই শব্দটা পেয়েছিলাম, মনে আছে? জি জি। সেলফ অ্যাসেসমেন্টটা কি? মানে আমার স্কিল নলেজ আমার আহ, কতটা আছে, আমি সেটা নিজেটা কিভাবে জাস্টিফাইড করতে পারি, সেটাই হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, নিজেকে জাজ করার জন্য আমরা যে অ্যাসেসমেন্ট গুলো দিয়ে থাকি সেটাই হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। এখন অ্যাসেসমেন্ট। এখানে বলেছে সেলফ অ্যাসেসমেন্টের কয়টা স্টেপ থাকে? 4টা স্টেপ। এই 4টা স্টেপ সম্পর্কে আমরা এখন একটু জানবো। ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই ওন স্কিল অ্যান্ড নলেজ রিলেটিং টু ট্রেড অর অকুপেশন। অর্থাৎ নিজের পেশা বা ট্রেড, সেটা আইটি সাপোর্ট হতে পারে বা অন্যান্য কারিগরি কোনো কাজের সাথে হতে পারে, তার সাথে যে সম্পর্কিত আপনার বর্তমান যে জ্ঞান এবং দক্ষতা আছে সেটার সাথে কি করতে হবে? অ্যালাইন করতে হবে। হ্যাঁ, যেমন আপনি যেই ট্রেডেরই হন না কেন, ধরেন যে আপনি কম্পিউটার অপারেশনের, তো এইটার যে দিন দিন যত বেশি স্কিল নলেজ আপনি গ্যাদার করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো। এবং সেখানে নিজের স্কিল এবং নলেজটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে যে আপনি কতটুকু জানেন। একজন মানুষ হিসেবে আমরা নিজেকে সবার আগে জাজ করতে পারি, তাই না? তো আমরা বুঝতে পারবো যে আমাদের নিজেদের কতটুকু গ্যাপ আছে, আরো কতটুকু জানা উচিত, সেটা আমরা আমাদের ট্রেডের সাথে রিলেট করে আরো বেশি জানার চেষ্টা করব। সেকেন্ড অপশন হচ্ছে অ্যাসেস কারেন্ট স্কিল। অর্থাৎ আপনার বর্তমান যে স্কিলটা আছে সেটাকে আপনি অ্যাসেস করবেন এবং নলেজটাকেও। এগেইনস্ট কি? এ চেক লিস্ট অফ রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে আমাদের যে চেক লিস্টটা দিয়ে দেওয়া থাকে সেটার সাথে আপনি অ্যাসেস করে দেখবেন যে আপনার বর্তমান স্কিল এবং নলেজটা কি সঠিক পরিমাণে আছে কিনা, বা আপনার কোথাও আরো উন্নতি করা প্রয়োজন কিনা। ম্যাম, রিলিভেন্ট মানে কি বোঝাচ্ছে এখানে? রিলেটেড সেই স্কিলটার ক্ষেত্রে আপনার কি না, রিলেটেড না সেটা ম্যাডাম, বুঝতে। রিলিভেন্ট আছে এখানে। রিলেভেন্টের কথাই বলছি। রিলেভেন্ট কথাটা ঠিক সেম ভাবে বোঝাচ্ছে যে আপনার সেই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সাথে, ধরেন আপনার সিএসএ দিয়ে দেওয়া আছে না যে কি কি আপনি পড়াবেন এবং কি কি পারফরমেন্স ক্রাইটেরিয়া মেনটেন করে পড়াবেন, জি ম্যাম, দেওয়া থাকে। দেওয়া ঠিক থাকে। আছে। তো ওটার সাথে আমরা মিলাবো যে আমাদের স্কিলে আমি ঠিক সেই কাজগুলো পারফর্ম করতে পারি কিনা, এবং আমাদের নলেজে আমরা ঠিক সেই কাজগুলো জানি কিনা বা সেই কথাগুলো জানি কিনা। এটা দুটার সাথে রিলেট করা করা হয়েছে। হ্যাঁ, সরি, এখানে 2 নাম্বারটা ডাবল চলে আসছে। 3 নাম্বার হচ্ছে ডিসকাস রেজাল্টস অফ সেলফ অ্যাসেসমেন্ট উইথ সুপারভাইজার অর প্রিন্সিপাল। অর্থাৎ আপনার যে সেলফ অ্যাসেসমেন্টের রেজাল্ট আপনি পেলেন সেটা কি করবেন? আপনার সুপারভাইজার অথবা প্রিন্সিপাল যে আছে তার সাথে, ঊর্ধ্বতন কারোর সাথে এটা একটু শেয়ার করবেন, যেন সে আপনাকে কোনো একটা উপদেশ দিতে পারে বা পরামর্শ দিতে পারে যে আপনার আরো কি কি করা উচিত বা আরো ভালো কিভাবে করা উচিত। যেমন 4 নাম্বার পয়েন্টে বলেছে আইডেন্টিফাই ফার্দার স্কিল নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট নিড। অর্থাৎ পরবর্তীতে আপনার কি পরিমাণ স্কিল নলেজ এবং নলেজের ডেভেলপমেন্ট করা প্রয়োজন বা উন্নতি করা প্রয়োজন সেটা আপনার জানতে হবে। এবার আমরা পরেরটাতে যাই। এই শব্দগুলো আমরা আগে দেখেছি না? আন্ডারপিনিং স্কিল অ্যান্ড নলেজ। জি ম্যাম। আন্ডারপিনিং স্কিল বলতে আমরা কি বুঝি বলেন তো? মাস্ট নো স্কিল। আর মাস্ট নো বলতে কি বুঝি? যেটা আমাদের যেটা অবশ্যই জানতে হবে। জানতে হবে, যে স্কিলটা অবশ্যই থাকতে হবে, আমাদের জানতে হবে। আহ, যে স্কিলটা আমাদের অবশ্যই থাকতে হবে। যেমন আমরা যদি একটা কম্পিউটারে কোনো একটা কাজ করছি বা ওয়ার্ডে একটা সিভি মেক করতে যাচ্ছি, তখন আমাকে অবশ্যই ওয়ার্ড সম্পর্কে জানতে হবে যে ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয়। তো এটা যদি আমি না জানি, আমি কি ওয়ার্ড ফাইলটা ওপেন করে ওখানে কোনো সিভি মেক করতে পারবো?
পারবো না। তো এটা কি হলো, আমার কাজটা পারফর্ম করতে পারার যে দক্ষতা সেটাকে আমরা বলছি স্কিল। অর্থাৎ আমাকে ওয়ার্ড ফাইলটা ওপেন করতে হবে, তারপর সেটার মার্জিন ঠিক করতে হবে, অ্যালাইন ঠিক করতে হবে, আমি কিভাবে কাজটাকে সাজাতে চাই বা সিভিটা তৈরি করতে চাই সেগুলো আমার জানতে হবে। এবং কাজটা যখন আমি পারফর্ম করতে পারবো সঠিকভাবে, তখন ওইটা আমার কি হবে, আন্ডারপিনিং স্কিলের মধ্যে আসবে। অর্থাৎ যে স্কিলটা আমার অবশ্যই থাকতে হবে একটা সিভি মেক করার জন্য। তারপর আসি আন্ডারপিনিং নলেজের কথায়। আন্ডারপিনিং নলেজও সেম ভাবে একটা কাজ পারফর্ম করার জন্য আপনার যে জ্ঞানটুকু খুবই প্রয়োজন সেটা হচ্ছে মাস্ট নো বা আন্ডারপিনিং নলেজ। তো এতটুকু আমরা জানি, এতটুকু আমরা ক্লিয়ার। এখন আসি আইডেন্টিফাই স্কিল গ্যাপসে। একটু আগে যখন আমরা পড়লাম না, ওইখানে লেখা ছিল যে স্কিল গ্যাপটা আমরা কিভাবে যাচাই করব। রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সাহায্যে, তাই না? অর্থাৎ একটা সিএসএ আমাদের যখন বলে দেওয়া হচ্ছে যে আমার এই এই কাজগুলো পারফর্ম করতে হবে, তখন আমি যদি আমার সিএসটার সাথে অ্যালাইন করতে পারি এবং নিজে নিজে মিলাতে পারি যে এই কাজগুলো আমি আসলে পারফর্ম করতে পারি কিনা। অর্থাৎ দেখা গেল একটা ইউনিটের মধ্যে এবং একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে স্কিলের মধ্যে পড়েছিল 5টা। তো এই 5টা কাজের মধ্যে দেখা গেল আমি 3টা কাজ পারফর্ম করতে পেরেছি, বাকি কাজগুলো পারফর্ম করতে পারিনি। তো আমি এখানে বুঝতে পারবো না নিজে যে আমি 3টা কাজ পারফর্ম করতে পেরেছি, বাকি 2টা পারিনি। জি ম্যাম। নিজেকে কিন্তু আমরা জাজ করতে পারবো কিসের মাধ্যমে, ওই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের যে মানদণ্ডটা ছিল ওটার মাধ্যমে। আমি ওখানে যদি এখন চিন্তা করি যে বর্তমানে আমার যে জ্ঞান বা যতটুকু আমি স্কিল অর্জন করতে পেরেছি সেটার সাথে আমি সঠিকভাবে সিএস এর সাথে অ্যালাইন করে কাজটা পারফর্ম করতে পারছি কিনা বা কতগুলো কাজ আমি পারফর্ম করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের গ্যাপটাকে বের করার জন্য যথেষ্ট, তাই না? তাহলে ম্যাম আরেকবার বলেন একটু। স্কিল গ্যাপটা আমরা কিভাবে বের করব? ধরেন আপনার কাছে একটা সিএস আছে। সিএসটা আপনার নিজস্ব অকুপেশনের কথাটাই চিন্তা করবেন যে আপনার সিএসএ দিয়ে দেওয়া আছে যে এই কাজটা পারফর্ম করতে হবে। এখন পারফরমেন্স ক্রাইটেরিয়া কি হয়, একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো সেটা না। এখন এই পারফরমেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে 5টা বা 7টা। তো আপনি যখন একটা কাজ শিখেছেন, মোটামুটি মনে করছেন যে আমি এখন অ্যাসেসমেন্ট দেওয়ার যোগ্য, তখন আপনি যদি মিলাতে যান যে আপনার ওই স্ট্যান্ডার্ডের সাথে আপনার বর্তমান কাজগুলো ঠিক আছে কিনা বা আপনি সবগুলো কাজ পারফর্ম করতে পারেন কিনা, তখন আপনি দেখলেন 7টা পিসির মধ্যে আপনি 5টা পিসি একদম সুন্দরভাবে ফুলফিল করতে পারছেন স্কিলটা, কিন্তু বাকি 2টা পারছেন না। তাহলে কি আপনার গ্যাপটা বের হলো না? জি ম্যাম। আরেকটু সহজ ভাবে বলি, ধরেন আহ, আপনার কাছে একটা কাজের একটা বর্ণনা দেওয়া হয়েছিল, সেই বর্ণনা অনুযায়ী আপনাকে কাজটা পারফর্ম করতে বলা হয়েছে, কিন্তু আপনি কাজটা অর্ধেক পারফর্ম করেছেন বা অর্ধেকের একটু বেশি পারফর্ম করেছেন। এখন আপনাকে যদি দুটার মধ্যে পার্থক্য করতে বলা হয় যে কাজটা কি সঠিকভাবে পারফর্ম করতে পেরেছেন, তখন আপনি কি বলবেন? কাজের 10% আপনি পারফর্ম করতে পারেননি অথবা যতটুকু আপনি পারফর্ম করতে পারেননি, এটা তো আপনি নির্ধারণ করতে পারবেন, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ওইটাই স্কিল গ্যাপ হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের স্কিল গ্যাপ। বা এটাকে আরো সহজভাবে যদি আমরা বলতে চাই, তাহলে কি হলো, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের যে মানদণ্ডটা আছে ওখান থেকে আমাদের কারেন্ট যে স্কিলের যে পারফরমেন্সটা সেটাকে আমরা যদি বাদ দিই, তাহলে যতটুকু থাকে সেটাই হচ্ছে আমাদের সেটা স্কিলের হচ্ছে গ্যাপ। স্কিল গ্যাপ। ঠিক সেম ভাবে নলেজ গ্যাপটা তাহলে কি হবে? মানে সেম অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, সেম টু সেম একই জিনিস।
ওটা ছিল স্কিলের ক্ষেত্রে যে আপনি কাজটা পারফর্ম করতে পারছেন কতটুকু আর পারছেন না কতটুকু, এটা বোঝা। আর এটা হচ্ছে আপনার ওই সম্পর্কে নলেজ। কতটুকু নলেজ আছে এবং কতটুকু নলেজ আরো গ্যাদার করার প্রয়োজন। যেমন আমরা সিবিটি এর কথাই চিন্তা করি, বর্তমানে আমাদের প্রায় সবগুলো সিবিএলএম কভার হয়ে গেছে আর 2-3টা বাদে, তাই না? তো আমাদের কতটুকু জি, কভার হয়েছে যদি আমি, অলমোস্ট 70। হ্যাঁ, 70% কভার হয়েছে, বাকি 30% এখন কভার হয়নি। এটা কি আপনার তাহলে একটা গ্যাপ না? আপনি গ্যাপ অ্যাসেসমেন্ট রয়ে গেছে বসার জি জন্য, ম্যাম। হ্যাঁ, জি এখনো ম্যাম। আপনি অ্যাসেসমেন্টে বসার জন্য উপযুক্ত হননি। যখন আপনি বাকি 30% কভার করতে পারবেন তখন আপনি অ্যাসেসমেন্টে বসার জন্য একদম উপযুক্ত, তাই না? এটা তো আপনি নিজে অ্যাপ্লিকেবল। নিজে যাচাই করতে পারবেন। এটাই হলো আমাদের গ্যাপ। ওই যে আগে আমরা বিয়োগ করতাম না, ঠিক সেম, জি। আছে কত আর বাদ গেল কত, সেটা করতে পারলে যা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের গ্যাপ। ঠিক আছে, তাহলে আমাদের এই জি গ্যাপ সংক্রান্ত কোনো কোশ্চেন আসলে আমরা বলতে পারবো। যদি আপনাকে জিজ্ঞেস করে অ্যাসেসর যে স্কিল গ্যাপটা আপনি কিভাবে যাচাই করবেন, কি বলতেন? কম্পিটিটিভ যে স্ট্যান্ডার্ড আছে সেই মতো আমরা আমাদের স্কিলটা যাচাই করব। কম্পিটেন্সি। কারেন্ট যে নলেজটা আছে বা কারেন্ট যে স্কিলটা আছে হ্যাঁ, সেটা থেকে আমরা হ্যাঁ, বিয়োগ করলেই পেয়ে যাবো, তাই না? বিয়োগ করলেই পেয়ে যাবো। জি। হ্যাঁ, আচ্ছা। আমাদের সিবিএলএমটা খুবই ছোট, হ্যাঁ, খুব দ্রুত আমাদের ক্লাসটা হয়তো শেষ হয়ে যাবে। তো ডিরেক্ট এভিডেন্স এই কথাটা আমরা অনেকবার শুনেছি আমাদের সিবিটিএতে, তাই না? জি, এটা যে ডিরেক্ট এভিডেন্সের এভিডেন্স বলতে মধ্যে আমরা কি বুঝি? এভিডেন্স হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট, চেক লিস্ট, যেটা আপনার অ্যাসেসরকে ট্রেনিকে জাজ করতে হেল্প করে। হ্যাঁ, কিন্তু ডিরেক্ট এভিডেন্স কথাটা যখন আসছে আমরা কিছু, যেটা সরাসরি হ্যাঁ, সরাসরি এটা অবজার্ভ তো করে যেটা নেওয়া যায় ডিরেক্ট। যে এভিডেন্সটা। হ্যাঁ, যেটা সরাসরি একজন অ্যাসেসরের সামনে আপনি পারফর্ম করবেন, সে আপনাকে অবজার্ভ করবে যে আপনি কতটুকু পারফর্ম করতে পারছেন, কতটুকু পারছেন না। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট এভিডেন্স। সহজ কথায় এটি এমন এক ধরনের প্রমাণ যা অ্যাসেসর নিজে সরাসরি পর্যবেক্ষণ করে। এখন বলেন তো কি কি হতে পারে আমাদের ডিরেক্ট এভিডেন্সের আওতাভুক্ত? ওরাল টেস্ট, ডেমনস্ট্রেশন। ওরাল কোশ্চেন, আর ডেমনস্ট্রেশন। অবজারভেশন। অবজারভেশন, ওরাল কোশ্চেন আর ডেমনস্ট্রেশন। আচ্ছা, রিটেন কেন হলো না? রিটেন রিটেনটা তো ইনডিরেক্ট আমরা এভিডেন্স। রিটেনটা তো আমরা পরীক্ষা দিয়েই দিয়েছি। কেন রিটেনের সময় তো অ্যাসেসর আপনার সামনে বসে থাকবে, থাকবে না? হ্যাঁ, ম্যাম থাকবে থাকলে তো। অনেক কিছু খেয়াল করে না, হয়তো বা আমরা নিজেও লিখতে হ্যাঁ, পারি, অন্য থেকে দেখেও লিখতে পারি, হ্যাঁ, এই জন্য এটা ইনডিরেক্ট এভিডেন্স। বা সেজন্য যেটা ডিরেক্ট হয়, ডিরেক্ট উনি যেটা অবজার্ভ করে সেটাই হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। এভিডেন্স, যেমন আমরা একটা ডেমো যখন পারফর্ম করি তখন কি করে একজন অ্যাসেসর, সেটা একদম খুবই সূক্ষ্মভাবে অবজার্ভ করে এবং আপনাকে প্রতিটা স্টেপে থামিয়ে জিজ্ঞেস করে যে এই কাজটা আপনি কেন করছেন বা এভাবে না করলে কি হতো বা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, তাই না? এগুলো সবই কি ডিরেক্ট এভিডেন্সের আওতাভুক্ত। এবার আমরা যাই ইনডিরেক্ট এভিডেন্স। এটা কি জিনিস? এটা হচ্ছে ওই যে রিটেন টেস্ট আমরা যে দিলাম সেটা। আদার্স তারপরে কিছু? তারপরে যে রিভিউ এভিডেন্সটা হবে। সরাসরি কালেক্ট করা যায় না, সেটা ইনডিরেক্ট এভিডেন্স। যেটা অ্যাসেসর হ্যাঁ, আমাদের যে পিছনের অভিজ্ঞতাগুলো থাকে, যে কাগজগুলো প্রেজেন্ট করা হয়, হ্যাঁ, সেটাই ইনডিরেক্ট এভিডেন্স। আবার হচ্ছে রিটেন যেটা, সেটাও। হ্যাঁ, সুন্দর বলেছেন। তাহলে ইনডিরেক্ট এভিডেন্সকে আমরা সহজ কথায় কি বলতে পারি? যেই এভিডেন্সটা একজন অ্যাসেসর প্রত্যক্ষভাবে দেখে না বা পরোক্ষভাবে দেখে থাকে সেটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট এভিডেন্স।
অর্থাৎ এটা রিটেন টেস্টও হতে পারে। অনেকে মনে করে রিটেন টেস্ট ডিরেক্ট এভিডেন্স, এটা আসলে একটু ভুল হয়ে যায় আমাদের। তো রিটেন টেস্ট হবে ইনডিরেক্ট এভিডেন্স, এবং সাথে তার আগের সিভি, পোর্টফোলিও, এগুলো সব হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। এমনকি থার্ড পার্টি রিপোর্ট আছে না, এটাও হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স, অর্থাৎ সে সরাসরি কিন্তু দেখেনি। এজন্য এগুলো সব ইনডিরেক্ট এভিডেন্সের আওতাভুক্ত। অনেক সময় মাল্টিপল চয়েসে এরকম আসতে পারে যে কোনটা ডিরেক্ট এভিডেন্স, কোনটা ইনডিরেক্ট এভিডেন্স। এখানে এমন কিছু অপশন থাকবে যেগুলো দেখে মনে হবে যে এটা তো ডিরেক্টেও হতে পারে, ইনডিরেক্টেও হতে পারে, তাই না? তো এই জন্য বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যাবেন। আজকের সেশনটা আমাদের এই পর্যন্তই ছিল। মূলত আজকের সিবিএলএমটা আমাদের খুবই ছোট থাকার কারণে আজকের সেশনটা আমাদের এখানেই শেষ। এতটুকু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? না ম্যাম। আচ্ছা, তাহলে ম্যাম আপনি ম্যাম আরেকবার একটু ম্যাম আপনি ডিরেক্ট আরেকবার এভিডেন্স একটু ডাইরেক্ট এভিডেন্সটা বলেন, তাহলে আমরা একটু এখান থেকেই মানে ইয়ে হয়ে যাবে আর কি। কোনটা ডিরেক্ট এভিডেন্স? হ্যাঁ, ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট এভিডেন্স দুইটাই একটু ব্যাপার। ডিরেক্ট এভিডেন্স হচ্ছে ম্যাম আমার একটা কোশ্চেন আছে। কি কি? বলেন। ম্যাম বলছি কি, এই যে ডিরেক্ট এভিডেন্স কাকে বলে, ইনডিরেক্ট এভিডেন্স কাকে বলে, এটা যদি বাংলায় লেখা হয় সেক্ষেত্রে কি সমস্যা হলো? কোনো কিছুই বা বাংলা এমন প্রশ্ন কি সমস্যা আসে? নাই, কিন্তু কথা হচ্ছে কিছু কিছু অ্যাসেসর স্পেসিফাই করে দেয় যে ইংলিশে লিখতেই হবে। তবে আপনাদের জন্য খুবই সুখবর যে এখনকার যে কোয়েশ্চেন গুলো হয়, কোয়েশ্চেনের উপর সুন্দর করে লেখা থাকে, বাংলায় লেখা যাবে। কারণ অনেক অ্যাসেসর এই জায়গাতে একটা ইয়ে করতো যে ইংলিশে লিখলে ভালো হয়। তো এখন এটা আর নাই। এখন আপনারা করবেন কি, কিওয়ার্ড গুলোকে ইংলিশে রাখার চেষ্টা করবেন। যেমন অবজারভেশন, কথাটা ইংলিশে লিখলে বেশি ভালো হয় না? না, জি ম্যাম। বলছি ম্যাডাম, জি জীবন ম্যাম। আমি কাকে বলে লিখছি হ্যাঁ, সেক্ষেত্রে ওর মধ্যে যদি বুঝতে বাংলা পারবেন। থেকে ইংলিশ ঢুকাই দিই, সেক্ষেত্রে কি আবার সমস্যা না? না না, সমস্যা হবে না। আমাদের কিওয়ার্ড গুলো ইংলিশে থাকাই উচিত। কিওয়ার্ড গুলো অবশ্যই ইংলিশে লেখার চেষ্টা করবেন, আর পারলে একটু বুঝিয়ে লিখবেন। অর্থাৎ আপনার কথাটা যেন একদম ক্লিয়ার থাকে, যে আপনি অ্যান্সারটা প্রপারলি করতে পেরেছেন। অনেক সময় হয় না যে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে লিখি, অনেক বড় করে লিখি, এত বড় লেখার দরকার নাই। কিন্তু কথাটা যেন ক্লিয়ার হয়, স্পেসিফিক করে দিবেন যে আপনি এটা বুঝাতে চেয়েছেন, তাহলে আপনার অ্যান্সারটা ভ্যালিড হবে। এখন আসি ডিরেক্ট এভিডেন্স কাকে বলে। ডিরেক্ট এভিডেন্স হচ্ছে একজন অ্যাসেসর আপনার সামনে বসে অথবা আপনাকে অবজার্ভ করছে আপনার সামনে থেকে। যেমন কখন আপনাকে খুব বেশি অবজার্ভ করতে পারে, যখন আপনি ওরালে গিয়ে তার সামনে কোয়েশ্চেনের অ্যান্সার করছেন, উনি আপনাকে নিজে নিজে কোয়েশ্চেন করছে এবং আপনি অ্যান্সার করছেন, তখন উনি সব থেকে ভালোভাবে আপনাকে জাজ করতে পারে যে আপনি আসলে কাজটি পারেন কিনা, তাই না? যখন আমরা মুখোমুখি কোনো স্টুডেন্টের সাথে আলোচনা করি অথবা কোনো কোয়েশ্চেন করি, তখন আমরা ওই স্টুডেন্ট সম্পর্কে একটা ধারণা পাই না যে ও আসলে কাজটা পারফর্ম করতে পারবে কি পারবে না। জি ম্যাম। ঠিক এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট এভিডেন্স। এবং আমরা যেহেতু ডেমো পারফর্ম করব, ডেমো সব জায়গায় থাকে, প্রত্যেকটা অকুপেশনে, প্রত্যেকটা স্কিলে। সো এটাও আমাদের একটা ডিরেক্ট এভিডেন্স। আপনি যখন ডেমো পারফর্ম করছেন তখন উনি আপনাকে অবজারভেশন করে যে আপনার কাজটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়াইজ সঠিকভাবে হচ্ছে কিনা। ওই যে উনি আপনাকে দাঁড়িয়ে থেকে দেখছে, প্রত্যেকটা কাজ অবজার্ভ করছে, তারপর আপনাকে কোয়েশ্চেন করছে, এটাই হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। তাহলে ডিরেক্ট এভিডেন্স নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, ডিরেক্ট এভিডেন্সের কিছু যদি ইয়ে চাই, এক্সাম্পল চাই, সেক্ষেত্রে আমরা কি দিব? অবজারভেশনকে দিব, ডেমোস্ট্রেশন অবজারভেশন ওরা, তারপর আর ডেমনস্ট্রেশন। আর ওরালকে দিব। ডেমনস্ট্রেশন। ঠিক আছে, জি। তাহলে আমাদের ডিরেক্ট এভিডেন্সটা ক্লিয়ার। এবার যাই ইনডিরেক্ট এভিডেন্স, অর্থাৎ যেই কাজটা আপনি পারফর্ম করার সময় অ্যাসেসর উপস্থিত নাও থাকতে পারে, বা উনি কোনো একটা কাজ করছে এই সময় আপনি অ্যাসেসমেন্ট দিচ্ছেন, বা এই কাজটা পারফর্ম করার সময় অ্যাসেসর ছিল না। বেশিরভাগ দেখা যায় রিটেন টেস্টটাকে অনেকে মনে করেন যে ডিরেক্ট এভিডেন্স হয়তো হবে, কারণ অ্যাসেসরের সামনেই তো আমরা লিখছি। কিন্তু এটাও আসলে একটা ইনডিরেক্ট এভিডেন্স। এটা এখন আপনি
এর ভিতরে কোনো ভেজালও থাকতে পারে যেটা অ্যাসেসর নাও পারতে পারে, তাই না? তো এই জন্য রিটেন জি টেস্টটা হচ্ছে আমাদের একটা ইনডিরেক্ট এভিডেন্স। এখন আসি ইনডিরেক্ট বাকিগুলো, এভিডেন্স। যেমন টেস্টিমোনিয়াল রিপোর্ট বা কলিগ সুপারভাইজার আপনার হয়ে একটা রিপোর্ট দিল, থার্ড পার্টির যে রিপোর্ট গুলো আমরা বলি, এমনকি আপনি যে আগে পড়াশোনা করেছেন বা ওখানকার কোনো পোর্টফোলিও আপনি নিয়ে এসে দিলেন, এগুলো সবই ইনডিরেক্ট এভিডেন্স। কারণ এই কাজগুলো পারফর্ম করার সময় অ্যাসেসর ছিল না, এই জন্য এইগুলো হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। ইনডিরেক্ট। জি তাহলে আমাদের এই সিবিএলএমটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স, তারপর স্কিল গ্যাপটাকে আমরা কিভাবে জাজ করব, তারপর 4 স্টেপ অফ সেলফ অ্যাসেসমেন্ট, আর টেকনিক্যাল কম্পিটেন্সিটাকে আপনি কিভাবে মেনটেন করবেন সেটা। সিবিএলএমটা আমাদের এখানেই শেষ হচ্ছে, এবং পরবর্তী সেশনে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। গুড নাইট। গুড নাইট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।